ইউনিক লার্নিং ল্যাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি প্রদ্যুৎ। দেখো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 দশম শ্রেণী গণিত বিষয়ের পার্ট 6। তো এর আগে তোমরা প্রত্যেকটা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5 পেয়ে গেছো। তো পার্ট 6 মূলত সেপ্টেম্বর মাসের জন্য। তো আজকে যারা চ্যানেল নতুন প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি বলছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বর হচ্ছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউস। তো 1 নম্বর কি বলছে দেখো, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে। তো দেখো এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের মান 1, ওই জন্য 1 গুণ 4 সমান 4। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, এ 5, বি হচ্ছে 8, সি হচ্ছে 16 এবং ডি হচ্ছে 32। তো চলো দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি কী হবে এবং কেন হবে। তো দেখো খাতায় এভাবে তোমরা আগে হেডিং করবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এবং ক্লাস 10 গণিত পার্ট 6। তো 1 নম্বর দাগের উত্তরটি তোমরা এই যে নীল কালি দিয়ে লিখেছে এটুকুই লিখতে হবে, যেহেতু এমসিকিউ প্রশ্ন কেন হয়েছে আমি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের কিন্তু ব্যাখ্যাটা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এইটুকু লিখলেই কিন্তু হবে। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে। সঠিক অপশান হবে এ, অর্থাৎ এতে ছিল 5। ঠিক আছে, এইটা হবে উত্তর। তো ব্যাখ্যা দিচ্ছি দেখো, এক্স ভ্যারিজ অ্যাজ কত বলেছে না ওয়াই স্কোয়ার, অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ যেখানে কে অশূন্য ধ্রুবক। বুঝতে পারলে? এবার দেখো এক্স ইকুয়াল টু 9 এবং ওয়াই ইকুয়াল টু 3, যখন ওয়াই ইকুয়াল টু 3 যখন কি এক্স ইকুয়াল টু 9, অতএব এক্স ইকুয়াল টু 9 এবং ওয়াই ইকুয়াল টু 3 যদি হয় তাহলে পরে এক্সের জায়গায় 9 এবং ওয়াইয়ের জায়গায় আমি 3 বসিয়ে দিয়েছি এখানে। তো দেখো 3 বসিয়েছি মানে ওয়াইয়ের জায়গায় 3 স্কোয়ার হয়েছে। এইবারে কে এর মান, অতএব কে ইকুয়াল টু কত লিখতে পারি, এই যে 3 স্কোয়ারটা যদি এদিকে চলে যেত তাহলে কি হতো 9/3 স্কোয়ার, অর্থাৎ সেটাই লিখেছি 9/3 স্কোয়ার। কেটা এখান থেকে জায়গায় এই জায়গায় লেগেছে, আর কিছুই করিনি। এবারে 3 স্কোয়ার মানে কি 9, আর উপরে ছিল 9, তাহলে 9 কেটে গেলে থাকছে হচ্ছে 1। তাহলে পরে আমরা কি পেলাম, কে এর মান পেলাম হচ্ছে 1, অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবকের মান পেলাম 1। অতএব আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, যেহেতু কে ওয়াই স্কোয়ার ছিল তাহলে এক্স ইকুয়াল টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু কত লিখতে পারি ওয়াই স্কোয়ার। এইবারে এখন কি বলছে, এক্স ইকুয়াল টু যদি 25 হয় তাহলে পরে ওয়াইয়ের ধনাত্মক মান কত হবে। তো এখন আমি যখন ধরছি কি এক্স ইকুয়াল টু 25 হলে আমরা এই জায়গাটাতে যদি এক্স এর মানটা বসিয়ে দিই 25, তাহলে 25 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এইবারে ওয়াই স্কোয়ার যদি 25 হয়, অতএব এই ওয়াই স্কোয়ারটাকে এদিকে যদি লিখতাম তাহলে কি লিখতাম, অতএব ওয়াই ইকুয়াল টু, এখানে এ স্কোয়ারটাকে তুলে দিয়েছি, কি করে তুলেছি মানে বর্গমূল করেছি, তার মানে ডান দিকেও আমার বর্গমূল হয়ে যাবে, অর্থাৎ এই 25টা এখানে এসে আমি √25 করলাম, যেটা প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসেও উত্তর হতে পারে মাইনাসেও উত্তর হতে পারে, সেই জন্য +-5 করেছি। 25কে আমরা বর্গমূল করলে কত হয় না 5 হয়। এবারে এই +5 হতে পারে -5 হতে পারে, কিন্তু এখানে বলেছে কি না ধনাত্মক মান হবে। তো ধনাত্মক মান আমরা +5ই ধরেছি, সেখানে লিখেছি দেখো, অতএব ওয়াই এর ধনাত্মক মান হবে 5। তাহলে ওয়াই এর ধনাত্মক মান আমরা 5 কোন নম্বর অপশানে ছিল প্রশ্নে, তোমরা এ নম্বর অপশানে ছিল, তাহলে এইটা সঠিক অপশান এ এবং উত্তরটা হবে 5। তোমরা এইভাবে খাতায় লিখবে, ব্যাখ্যাটা কিন্তু লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য তোমাদের দিয়েছি। তোমরা যদি লিখে দাও কোনো ক্ষতি নেই, কিন্তু লেখার না লিখলেও কিন্তু কোনো ব্যাপার নেই। বুঝতে পারলে? তাহলে এখানে সঠিক অপশান হবে অপশান নম্বর এ। এবারে দেখো 2 নম্বর দাগের কি বলছে, এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয়। তো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে, সঠিক অপশান কি হবে এবং কেন হবে চলো দেখে নেওয়া যাক। তো দেখো তোমরা উত্তরটি লিখবে কিভাবে না, আমি যে নীল কালি দিয়ে লিখেছি এটাই হবে উত্তর। 2 নম্বর দাগের এ ও বি যথাক্রমে 2500 ও 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয়। তো কমা দিয়ে সঠিক অপশান অবশ্যই বি হবে, এবং যেখানে লেখা আছে 400 টাকা। তো এই পর্যন্ত হবে উত্তর। ঠিক আছে, কেন এই উত্তরটা হলো ব্যাখ্যা দিয়ে বলছি। দেখো এখানে দেখো এ ও বি এর যথাক্রমে মানে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে, অর্থাৎ তাদের মূলধন কত, এর হচ্ছে 2500 এবং বির হচ্ছে 2000। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত, 2500:2000,
অর্থাৎ এই দুটো শূন্য এখান থেকে সরিয়ে দিলে, এই দুটো শূন্য সরিয়ে দিলে আমরা পাচ্ছি 25:20। আচ্ছা, 25:20 মধ্যে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে পরে 5 5 25 এবং 4 5 20, অর্থাৎ 5:4। এবারে 5:4 মানে কি, 5 + 4 = 9, অর্থাৎ মোট হচ্ছে অংশ হচ্ছে 9। তার মধ্যে এর আনুপাতিক ভাগার তাহলে কত, 5/9, অর্থাৎ 9 ভাগের মধ্যে এর আনুপাতিক ভাগ হচ্ছে 9 ভাগের মধ্যে 5 ভাগ, অর্থাৎ 5/9। এটা হচ্ছে এর আনুপাতিক ভাগার। ঠিক আছে, সেই জন্য লিখেছি টোটাল ক্ষতি হয়েছে কত, 720 টাকা 1 বছর পরে। তাহলে এর আনুপাতিক ভাগার যদি 5/9 হয় তাহলে তার ক্ষতির পরিমাণ কত দাঁড়াবে না, অতএব এ এর ক্ষতি সমান 720 টাকার 5/9 অংশ, অর্থাৎ 720 টাকা এর 5/9 অংশ। এর মানে গুণ, অর্থাৎ 720 গুণ 5/9। এই জন্য 9 আর 720 কাটাকুটি করলে হচ্ছে 80, 80 আর 5 গুণ করলে হচ্ছে 400 টাকা। তাহলে এই 400 টাকা যে উত্তরটা, এটা কোন নম্বরে অপশানে আছে না অপশান বি নম্বরে আছে। সুতরাং অপশান বি নম্বর হবে সঠিক উত্তর। দেখো এখানে অপশান বি নম্বর হচ্ছে 400 টাকা, এটা হচ্ছে সঠিক উত্তর। এবারে দেখো 3 নম্বরটি কি বলছে। 3 নম্বর, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ হলো। দেখো এখানে 4টি অপশান দেওয়া রয়েছে। এ হচ্ছে 60 ডিগ্রি, বি 45 ডিগ্রি, সি হচ্ছে 30 ডিগ্রি এবং ডি হচ্ছে 90 ডিগ্রি। তো এটা পেজ নম্বর তোমাদের যে অঙ্ক বই আছে তার 217 নম্বর পৃষ্ঠাতে একটা প্রয়োগ থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আমি দেখিয়ে দিচ্ছি, আগে খাতায় দেখিয়ে নিই। চলো দেখো তোমরা 3 নম্বর দাগের উত্তরটি কীভাবে লিখবে আগে দেখে নাও। দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ সি বি এর পরিমাপ হলো বলে এই কথাটা ছিল। তো সঠিক অপশান অবশ্যই হবে ডি, এবং যেখানে লেখা আছে 90 ডিগ্রি। তো এই পর্যন্ত হবে উত্তর। কেন এই উত্তরটা হলো আমি ব্যাখ্যা দিয়ে বলছি। দেখো দেখো এখানে এই যে একটা ছবি আঁকা হয়েছে, কি ছবি না পেজ নাম্বার 217 প্রয়োগ নম্বর 16 তোমাদের বইতে দেখাচ্ছি। তবে এই ছবিটাতে আমি দেখিয়ে দিচ্ছি কি বলছে না, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দেখো এখানে দুটো বৃত্ত পরস্পরকে এই যে দেখো সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এখানে এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। দেখো এই বি একটা সাধারণ স্পর্শক যেটা এই দুটো বৃত্তকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। এইবারে বলছে যে কোণ এ সি বি, দেখো কোণ এ সি বি অর্থাৎ এই যে কোণটা, এই কোণটার পরিমাপ হলো, এই কোণটার পরিমাপ কিন্তু সবসময় 90 ডিগ্রি হয়। দেখো এখানে ব্যাখ্যা দিয়ে বোঝাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমাদের বইয়ের যে পৃষ্ঠা নম্বর 217 এই যে প্রয়োগ 16 নম্বর প্রয়োগটা আছে, এখানে কিন্তু তোমরা এই বিষয়টা দেখে নেবে। তাহলে পরে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে এই যে এখানে আছে আর এ এস, এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি হয়, সেটাই কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে সঠিক অপশান কোনটা হবে 3 নম্বর দাগেরটা, অবশ্যই ডি নম্বর অপশান, যেখানে 90 ডিগ্রি উত্তরটি আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, বইতে তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো 4 নম্বর দাগের এমসিকিউটা কি বলছে। একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ হবে, 4টি অপশান দেওয়া রয়েছে, 6 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। কোন উত্তরটি হবে এবং কেন হবে চলো দেখে নেওয়া যাক। দেখো উত্তরটি যেটা হবে সেটা হলো এটা, আমি নীল কালি দিয়ে লিখেছি। 4 নম্বর দাগের একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেন্টিমিটার হলে উহার ব্যাসার্ধ হবে অবশ্যই অপশান নাম্বার সি, যেখানে লেখা আছে 7 সেন্টিমিটার। হলো এই পর্যন্ত হলে উত্তর, এবং কেন এই উত্তরটা হলো চলো দেখে নেওয়া যাক। ব্যাখ্যা দিচ্ছি। দেখো এখানে দেখো যে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, আমরা জানি যে তার ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার হয়, বর্গ হয়, একক হয়। তাহলে পরে এখানে ধরে নিয়েছি, ওই জন্য ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, অতএব নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা তো যদি এটা হচ্ছে সূত্র। এবারে প্রশ্ন অনুযায়ী বলা যায় যে এখানে দেখো বলে দিয়েছে ক্ষেত্রফল কত, 147 পাই বর্গ সেন্টিমিটার।
তাহলে পরে প্রশ্ন অনুযায়ী আমি বলতে পারি যে 3πr² সমান 147 পাই, এটা এখানে লিখে দিয়েছি, এটা বলে দিয়েছিল প্রশ্নে। এবারে দেখো উভয় দিকে আমি পাই আর পাই কেটে দিতে পারি, অতএব বাদিকে থাকছে কি 3r², এটা বাদিকে থাকছে r², এই যে 3টা এদিকে গুণ আকারে ছিল, এদিকে নিয়ে চলে গেছে একেবারে এখানে ভাগ আকারে হয়ে যাচ্ছে, যেহেতু সমান চিহ্নের ওদিকে চলে যাচ্ছে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো এবারে দেখো এই 3 এবং 147 আমরা কাটাকুটি করলে কত হচ্ছে, 49 হচ্ছে, অর্থাৎ এই সমান চিহ্ন দিয়ে লিখেছি 49। এখন দেখো r² সমান হচ্ছে 49, তাহলে r ইকুয়াল টু আর কী করে পেলাম না, r²কে আমরা বর্গমূল করেছি বলে পেয়েছি, তাহলে এদিকে বর্গমূল করেছি মানে এদিকেও বর্গমূল করতে হবে, তার জন্য দেখো √49 লিখেছি। √49 মানে 7 7 49 মানে 7 সেন্টিমিটার। ঠিক আছে, অতএব আমরা এই যে r সমান কি ধরে নিয়েছিলাম না, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম, তাহলে লিখতে পারি অতএব নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান কত না 7 সেন্টিমিটার। এই যে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, এটা কোন নম্বর অপশানে ছিল না সি নম্বর অপশানে ছিল, তাহলে অবশ্যই সি নম্বর অপশানটি সঠিক অপশান হবে। তাহলে প্রশ্নে এখানে সি নম্বর অপশান দেখো 7 সেন্টিমিটার, এটা হবে সঠিক অপশান। এবারে দেখো 2 নম্বর দাগের কি বলছে যে সত্য মিথ্যা লেখো বা ট্রু ফলস লেখো। তো এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, সেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। 1 নম্বর দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তো দেখো এটা তোমাদের যে অঙ্ক বই রয়েছে সেখানে পেজ নাম্বার 213-তে তোমরা একটু দেখে নাও আগে। দেখো তোমাদের অঙ্ক বইয়ের এটা 213 নম্বর পৃষ্ঠা। তো এখানে এই যে প্রয়োগ 12 আছে, এখানে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানি, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, প্রমাণ করি যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এবং এই প্রয়োগে তোমরা শেষে এই জায়গাটা দেখলে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, দেখতে পাবে যে এটা প্রমাণিত হয়েছে, অর্থাৎ এটা একটা সঠিক বিবৃতি। তো তোমরা বইতে দেখলে ওই জায়গাটা দেখে নিলে তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এখানে বোঝানোর জায়গা নেই, এটা সত্য মিথ্যা। তো আমি জায়গাটা দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। তো উত্তরটি কিভাবে লিখবে না, পুরো বিবৃতিটা যেটা প্রশ্নে আছে সেটা এখান থেকে এই পর্যন্ত আমি নীলকালি দিয়ে লিখেছি, তোমরা এইভাবে লিখে নেবে। তারপরে উত্তরটি লিখবে এইভাবে, প্রদত্ত বিবৃতিটি সত্য। এবারে দেখো 2 নম্বর দাগেরটি কি বলছে না, এখানে দেখো একটা পি কিউ আর একটা ত্রিভুজ, যেখানে পি কিউ যে বাহু সেখানে একটা এস বিন্দু আছে এবং পি আর যে বাহু তার উপরে একটা টি বিন্দু। এই যে এস টি এটা হচ্ছে সমান্তরাল কার না কিউ আর এর সমান্তরাল। তো এখানে বলছে এই এস টি এবং কিউ আর যদি সমান্তরাল হয় তাহলে পি কিউ বাই পি এস আর পি আর বাই পিটি হবে। তো এই বিবৃতিটি সত্য না মিথ্যা, এর জন্য দেখো পেজ নাম্বার 238 তোমাদের অঙ্ক বইয়ের, সেখানে একটু দেখে নাও। দেখো পেজ নাম্বার 238, এই জায়গাতে যে অনুসিদ্ধান্তটি আছে সেখানে এখানে একটা ছবি, একই রকম ছবি তোমরা দেখতে পাবে, এবং এই অনুসিদ্ধান্তটা যদি দেখো তাহলে পরে তোমরা দেখতে পাবে যে এখানে প্রমাণ করা হয়েছে যে যে বিবৃতিটা তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে সেই বিবৃতিটা অবশ্যই একটা সত্য বিবৃতি। তাহলে তোমরা ওখানে দেখে নেবে বইতে, ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই পুরো কথাটি তোমরা খাতাতে আগে লিখবে, তারপর উত্তর হিসেবে নিচে লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। আমি পাশে লিখে দিয়েছি, এইভাবে লিখে দেবে খাতায়। এবারে দেখো 2-3 নম্বর দাগের কি বলছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। তো দেখো তোমরা 2-3 নম্বর দাগের উত্তরটা এইভাবে লিখবে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ √3। এটা তো প্রশ্নে বলে দিয়েছে, বিবৃতিটা আগে লিখে নেবে, তারপর উত্তর হিসেবে লিখবে প্রদত্ত বিবৃতিটি সত্য। তো কেন সত্য আমি ব্যাখ্যা দিয়ে বলছি, এই ব্যাখ্যাটুকু লেখার দরকার নেই, লিখলে কোনো অসুবিধা নেই, কিন্তু না লিখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখো কি বলছে না, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। তো এখানে আমি একটা শঙ্কুর চিত্র এঁকেছি, এইটা হচ্ছে তির্যক উচ্চতা, আমরা এল হিসেবে চিহ্নিত করি, এবং উচ্চতা হচ্ছে এইচ এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তো এখানে কি বলছে না, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ, সেই জন্য লিখেছি এখানে তির্যক উচ্চতা সমান 2h। ঠিক আছে, এল ইকুয়াল টু 2h লিখেছি। এবারে দেখো যেহেতু এই যে উচ্চতাটা এবং ব্যাসার্ধটা সমকোণে আছে, কারণ উচ্চতা তো লম্ব হয়, ঠিক আছে, তো এই কোণটা কি লম্ব,
অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা অঙ্কন হয়েছে, এই ত্রিভুজটা কি হয়েছে না একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্রানুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। সেটাই লিখেছি। লম্ব মানে কত এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস ভূমি কত আর প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ কত এল, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু লিখেছি। তাহলে এইবারে অতএব এই আর স্কোয়ার বা আর স্কোয়ার ইকুয়াল টু কী লিখেছি, এল স্কোয়ার ছিল এখানে, এখানে যোগ আকারে ছিল এই স্কোয়ারটা, তো এদিকে যদি চলে যায় সমান চিহ্নে তাহলে মাইনাস এই স্কোয়ার হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি, আমরা জানি এল সমান 2h এখানে বলে দিয়েছে, তাহলে এলের জায়গায় 2h আমরা যদি বসিয়ে দিই তাহলে এলের জায়গায় 2h এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস এইচ স্কোয়ার তো ছিলই। এইবারে দেখো এইটা 2h এর হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 এবং এইচ স্কোয়ারটা বাইরে চলে এলো, তাহলে 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ারটা ছিল এখানে লিখে দিলাম। তাহলে 4টে থেকে একটা এইচ স্কোয়ার যদি বিয়োগ হয়ে যায় তাহলে থাকে কটা না 3টে এইচ স্কোয়ার থাকে। তাহলে আর স্কোয়ার সমান পেলাম 3h স্কোয়ার। অতএব আর সমান কত, আর কি করে পেলাম না এটার বর্গমূল করে আর পেয়েছি এদিকে, তাহলে ডান দিকেও আমরা বর্গমূল করব, অর্থাৎ √3h স্কোয়ারটাকে রুটের মধ্যে রাখলাম। এবারে দেখো এই রুটের ভেতর থেকে এইচ স্কোয়ার ছিল বলে এইচটা বাইরে বেরিয়ে এলো একটা এইচ আকারে, কিন্তু 3টা তো মানে 3কে তো আর আমরা বর্গমূল করতে পারছি না, সেই জন্য √3 আকারেই রেখে দেওয়া হলো। অর্থাৎ কি পেলাম, √3h পেলাম। তার মানে কি √3hকে আমরা এইভাবে লিখতে পারি সমান √3 ইন্টু উচ্চতা, সেটাই তো এখানে বলেছিল। ঠিক আছে, উচ্চতা ইন্টু √3। তাহলে পরে এই যে বিবৃতিটি অবশ্যই আমরা কি পেলাম না সত্য বিবৃতি পেলাম। এবারে দেখো সত্য মিথ্যার শেষ এবং 2-4 নম্বর দাগেরটা কি বলছে, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তো এটা ঠিক বিবৃতি না ভুল, চলো দেখে নেওয়া যাক। তো দেখো উত্তরটি কী হবে আগে দেখে নাও। যে বিবৃতিটি ছিল সেটা আমরা আগে লিখে নিলাম, তারপরে 2-4 নম্বর দাগেরটা উত্তর এভাবে লিখবে, প্রদত্ত বিবৃতিটি অবশ্যই মিথ্যা। তো এই পর্যন্ত লিখলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। কেন হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি, দেখে নাও। তো দেখো এখানে কি বলছে না এ ও বি এর মূলধনের অনুপাত কত বলেছে 7:5, আর মূলধনের অনুপাতেই কিন্তু লভ্যাংশের টাকা বণ্টিত হয়। তো লভ্যাংশ বলেছে কত পেয়েছে, এ পেয়েছে যে 140 টাকা, বি পেয়েছে 125 টাকা। এই অনুপাতটা কি এই অনুপাতের সঙ্গে সমান হয়, চলো দেখে নেওয়া যাক সমান হচ্ছে কিনা। তো ব্যাখ্যা দিচ্ছি দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত সমান 7:5, তো এখানে 7:5 লিখেছি। এ ও বি এর লভ্যাংশের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতই লভ্যাংশের অনুপাত হবে, কিন্তু লভ্যাংশের অনুপাত সমান লিখেছি দেখো এ পেয়েছে কত 140 টাকা, বি পেয়েছে কত 125 টাকা, তাহলে 140:125। এবারে এটাকে আমরা 5 দিয়ে যদি আমরা ভাগ করে দিই দুদিকেই, তাহলে পরে এখানে থাকছে 28, এখানে থাকছে 25। কিন্তু লভ্যাংশে মূলধনের অনুপাত ছিল 7:5 আর লভ্যাংশের অনুপাত পেলাম 28:28:25। তাহলে পরে এই দুটো অনুপাত তো একই নয়, কিন্তু একই হওয়া উচিত ছিল, তার মানে এই বিবৃতিটা একটা মিথ্যা বিবৃতি। এবার দেখো 3-1 নম্বর দাগের কি বলছে, সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের মান কত 2 করে। তো দেখো 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। যা আয় করবে তার 2/5 অংশ কি করবে না 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো মোট যে এক মাসে ইনকাম হয়েছে কত, আয় হয়েছে কত 29,260 টাকা, তার মধ্যে যেটা ভাগ করে নেবে আয়টা কত অংশ না 2/5 অংশ, সেটা আগে লিখে নিয়েছি কীভাবে দেখে নাও। তো 3-1 নম্বর দাগে লিখছি দেখো এক মাসে মোট আয় করেছে কত 29,260 টাকা, সেটা লিখেছে, এটা বলে দিয়েছে। অতএব বন্টনযোগ্য আয় কত 29,260 টাকার মধ্যে 2/5 অংশ। এখানে এটাই বলেছে যে 2/5 অংশ ভাগ করা হবে, ঠিক আছে, সেটাই লিখেছে 2/5 অংশ। তা 29,260 টাকা এর 2/5 অংশ মানে এর মানে গুণ, তাহলে 29,260 ইন্টু 2/5, তাহলে 5 আর 29,260 কাটাকুটি করলে হতে এখন হচ্ছে কত 5,852। তো 5,852 গুণ 2 করলে হয় 11,704 টাকা। তাহলে পরে যে আয়টা বণ্টিত হবে 3:2:2 অনুপাতে সেটা হচ্ছে 11,704 টাকা।
এইবারে এ বি এবং সি এর মধ্যে বন্টনযোগ্য আয়ের অনুপাত কত না 3:2:1 এটা বলে দিয়েছে। অতএব 3 যোগ 2 যোগ 2 সমান হচ্ছে 7, মোট হচ্ছে 7। তার মধ্যে এ কত পাবে না 3-এর 7 অর্থাৎ 7 ভাগের মধ্যে 3 ভাগ, আর বি কত পাবে না 2-এর 7 অর্থাৎ 7 ভাগের মধ্যে 2 ভাগ, তাই তো। এটা হচ্ছে আনুপাতিক ভাগ আর এ এবং বি এর, সেটাই লিখেছি। অতএব এ এর আয় সমান মোট হচ্ছে বন্টিত হচ্ছে 11,704 টাকা, তাহলে 11,704 টাকা এর 3-এর 7 যেহেতু এ এর আনুপাতিক ভাগ হওয়ার কত 3/7, বুঝতে পারলে। এবারে দেখো তাহলে টাকা এর এত অংশ, তাহলে টাকা এর মানে গুণ, তো 11,704 গুণ 3-এর 7। এবার 7 আর 11,704 যদি ভাগ করি, 7 দিয়ে কাটাকুটি করেছি, তো এখানে কত হচ্ছে 1672। তাহলে 3 দিয়ে 1672কে গুণ করলে কত হচ্ছে 5,016 টাকা। তো এ পাচ্ছে কত 5,016 টাকা। এইবারে ঠিক একই রকমভাবে আমরা বের করছি যে এবং বি এর আয় সমান 11,704 টাকা ছিল মোট টাকার কত অংশ বি এর আনুপাতিক ভাগ কত 7 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে পরে 2-এর 7। তো টাকার 2-এর 7 অংশ মানে টাকা এর মানে গুণ, তো 2-এর 7 লিখেছি। 7 আর 11,704 যদি কাটাকুটি করি থাকছে কত 1672। 1672-এর সঙ্গে 2 গুণ করলে থাকছে কত হচ্ছে না 3,344 টাকা। তাহলে বি পাচ্ছে 3,344 টাকা, এ পাচ্ছে 5,016 টাকা। তাহলে এ কত বেশি পাচ্ছে, তাহলে দেখো লিখেছি অতএব এ এর আয় বি এর আয়ের থেকে বেশি। এটা জিজ্ঞেস করেছিল কত বেশি না সমান 5,016 টাকা থেকে 3,344 টাকা বাদ দেওয়া হচ্ছে, থাকছে 1,672 টাকা। এটাই উত্তর। এবার দেখো 3-এর 2 নম্বর দাগেরটি কি বলছে না একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তো দেখো আমি অঙ্কটি কালো কালি দিয়ে এখানে লিখে নিয়েছি প্রশ্নটি এবং উত্তর লিখছি। দেখো ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h1 একক এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা h2 একক। ঠিক আছে, এই দুটো উচ্চতার কিন্তু আমার অনুপাত আমাকে বের করতে হবে। তো আমরা ধরে নিয়েছি। দেখো আবার চোঙ ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত বলে দিয়েছে এখানে 3:4। তো এখানে লিখেছি 3:4। অতএব ধরি চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেহেতু 3:4 এখানে অনুপাত, সেই জন্য ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখেছি সমান 3r একক এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 4r একক। এবারে দেখো তাদের কি বলছে, তাদের আয়তনের অনুপাত হচ্ছে 9:8। অতএব আমরা এই যে লেখা আছে, অতএব আমরা লিখতে পারি প্রশ্ন অনুযায়ী যে তাদের আয়তনের অনুপাত করেছি আমরা যে চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর কি পাই r² h এর জায়গায় লিখেছি r², এখানে কত বলেছে চোঙের, r এর জায়গায় কত 3r এবং শঙ্কুর ক্ষেত্রে r অর্থাৎ ব্যাসার্ধ কত 4r। তো পাই r² h এর জায়গায় পাই 3r এর স্কোয়ার ইন্টু h1, আর নিচে লিখেছি শঙ্কুর ক্ষেত্রে কি না 1/3 ইন্টু পাই ইন্টু 4r² ইন্টু h2 সমান কত বলে দিয়েছিল 9:8, ওই জন্য 9/8 করেছি। ওকে, এবারে দেখো এখানে কি করছি পাই ইন্টু এই 3r² মানে হচ্ছে 3×3=9 r², আর h1টা ছিল h1 রেখে দিলাম। এবারে নিচে হচ্ছে 1/3 ছিল পাই ছিল এবং 4r² মানে হচ্ছে 4×4=16, r²টা এখানে আসলো আর h2 এখানে ছিল। এখানে দেখো পাই কেটে গেল, r² আর r² কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত 9h1 পড়ে থাকলো, আর নিচে থাকলো কত 1/3 ছিল, তার সঙ্গে 16 আর h2 যদি গুণ করি তাহলে 16/3 আর h2 16/3 ইন্টু h2, আর এখানে পড়েছিল কি না 9/8। এবারে দেখো আমরা কি করছি 8-এর সঙ্গে 9h1 যদি গুণ করি কত হচ্ছে 8 গুণ 9 ইন্টু h1টা এইভাবেই রেখে দিলাম গুণ আকারে, আর এটার সঙ্গে এটা গুণ মানে আমরা কোনাকুনি গুণ করছি, তাহলে 9 গুণ 16/3 ইন্টু h2 করে দিলাম। এবারে 3 আর 9 কাটাকুটি করলে 3×3=9, তাহলে পরে কি থাকছে এদিকে দেখো। এবারে দেখো এই h1 এর নিচে যদি h2 নিয়ে চলে যাই, সেটাই করেছে এখানে। আবার ঠিক একই রকমভাবে এই যে সংখ্যাটার নিচে এই সংখ্যাটা এদিকে চলে যাবে, তাই না, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তো এখানে ছিল কি পড়ে 3 গুণ 16 পড়েছিল, আর এদিকে ছিল 8 গুণ 9, তাহলে 8 আর 9 এখানে নিচে চলে এলো। এবার দেখো h1/h2 পেলাম, এখানে 3 আর 9 কাটাকুটি করলে 3 থাকছে, 8 2 গুণে 16 এখানে 2 থাকছে, তাহলে থাকছে কত 2/3।
অর্থাৎ এটাকে যদি আমি H1/H2 না করে এটা এইভাবে লিখি H1:H2 করতে পারি, এখানে 2/3টা হয়ে যাবে 2:3। অর্থাৎ H1 এবং H2 কাদের উচ্চতা ধরা ছিল? H1 ছিল চোঙের এবং H2 ছিল শঙ্কুর উচ্চতা। অতএব আমরা লিখতে পারি চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। এবার দেখো 3 নম্বর দাগেরটি কি বলছে, যদি y ভ্যারিজ অ্যাজ x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। দেখো আমি 3 নম্বর দাগের প্রশ্নটি কালো কালি দিয়ে লিখে নিয়েছি, উত্তর লিখছি এইভাবে, y ভ্যারিজ অ্যাজ x³, তো আমরা লিখতে পারি অতএব y সমান k ইন্টু x³ যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে দেখো প্রথম ক্ষেত্রে ধরি y যখন 8y ছিল তখন x ছিল x1। দেখো এখানে y এর বৃদ্ধি 8:27 আকারে হয়েছে, তাহলে y যখন 8 ছিল প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, তখন আমরা কি ছিল y 8y ছিল তখন x ছিল x1, তাহলে y এর জায়গায় আমি কত লিখব? 8y লিখব। অতএব 8y সমান k ইন্টু x এর জায়গায় কি তখন x1 লিখলাম, x1 কিউব। ওকে, এটা 1 নম্বর আকারে রাখলাম, 1 নম্বর সম্পর্ক। দ্বিতীয় ক্ষেত্রে ধরি y যখন 27y ছিল, দেখো y এর যখন দ্বিতীয়বার বেড়ে 27 হলো তখন x ছিল x2। ঠিক আছে, তাহলে y এর জায়গায় আমরা কি লিখব? 27 লিখব। তাহলে অতএব 27y সমান k ইন্টু x এর জায়গায় কি লিখব? x2 কিউব। এটা হচ্ছে 2 নম্বর। তো এবারে 1 এবং 2 নম্বর, 1কে 2 নম্বর দিয়ে ভাগ করে পাই, এখন লিখেছি, এখন 1/2 করে পাই। তো দেখো বাদিক 8y ছিল 8y/27y, আর ডান দিকে ছিল k ইন্টু x1 কিউব বাই k ইন্টু x2 কিউব, সেটা এখানে লিখেছি। দেখো k আর k কেটে গেল, y আর y কেটে গেল, তাহলে এই যে x1 আর x2 দুটোকেই আমরা হোল কিউব আকারে লিখতে পারি, সেটা একেবারে বাদিকে লিখে দিয়েছি, বা x1/x2 হোল কিউব, যেহেতু দুজনেরই কিউব আছে। আর এই বাদিকেরটা আমি সরাসরি ডান দিকে নিয়ে চলে এসেছি এবং একেবারে 8কে লিখেছি 2 এবং 27কে লিখেছি 3 তার হোল কিউব, কারণ 2কে 3 বার গুণ করলে 8 হয় এবং 3কে 3 বার গুণ করলে কত হয়? 27 হয়। ঠিক আছে, একটু স্টেপ জাম্প আর একটা লাইন করা যেত, আমি একেবারে করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে দেখো দুদিকেই আমি কিউবটা তুলে দিচ্ছি, তাহলে এখানে থাকছে কত? x1/x2 = 2/3। x1/x2কে আমরা কিভাবে লিখতে পারি? x1:x2 সমান 2:3। অতএব x এর বৃদ্ধি হয়, দেখো x এর বৃদ্ধি কি অনুপাতে হয়? না 2:3 অনুপাতে। এবারে দেখো 4 নম্বর দাগের শেষ প্রশ্ন তোমাদের কি আছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো এটা একটা 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের যে অঙ্ক বই আছে তার পেজ নম্বর 211 উপপাদ্য নম্বর 41 তোমরা পেয়ে যাবে। আমি দেখে দিচ্ছি, দেখে নাও। তো দেখো তোমাদের বইয়ের যে 211 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য নম্বর 41, তো এইটা তোমরা তোমাদের বই তো প্রত্যেকের কাছেই আছে, সেখান থেকে তোমরা লিখে নেবে। আমি আর এখানে বোঝাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তো তোমরা এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, তো ডাইরেক্ট স্ক্রিনশট নিয়ে এখান থেকে লিখতে পারো, বা তোমাদের প্রত্যেকের কাছে বই আছে সেখান থেকে লিখে নিও। তো এই ছিল ক্লাস 10-এর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6-এর অংশ। তো ক্লাস 10-এর অন্যান্য সমস্ত সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 6 যদি তোমরা পেতে চাও তাহলে পরে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।